$4 million আর কি. So welcome guys to our first episode in the Anaverse podcast. We have our guest Sam Ahmed, who is also a video editor. Assalamu alaikum. তো কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ. সো আজকে যেটা মেইন উদ্দেশ্য যে আমরা আজকে একটা পডকাস্ট করতে যাচ্ছি ফর বিগিনার, যারা বিগিনার এডিটর আছে এবং দ্য এক্সপিরিয়েন্স তুমি পাইছো ফ্রম দ্য বিগিনিং অফ লার্নিং এডিটিং অ্যান্ড যে তুমি এখনো যে লার্ন করতেছো, মানে একটা অ্যাডভান্স লেভেল যে যাওয়ার একটা জিজ্ঞেসো আর কি. সো সেটা স্টোরিটা আর কি আজকে আমরা ফুল শুনবো. সো আশা করি তুমি রেডি আছো. ওকে, আম রেডি। সো ফার্স্টে যেটা বলতে চাই যে ধরো কেউ যদি এখন ভিডিও এডিটিং এ আসতে চায়, ধরো সেম আই গো লাইক বেসিক এডিটিং, সে এখন কিছুই জানে না, তখন তার আসলে ফার্স্টলি কি করা উচিত? আচ্ছা, আহ, কেউ যদি ফার্স্টই ভিডিও এডিটিং আসতে চায় তার অফকোর্স প্রিমিয়ার প্রো শেখা উচিত, বাট আমি আফটার ইফেক্ট শিখে ফেলছি ফার্স্টে। এইটা কাইন্ড অফ ভুল ছিল আমার একটা। আচ্ছা আচ্ছা, বাট কেন হ্যাঁ, তোমার মনে হয়েছে এর থেকে বড় ভুল করতে পারতাম কোনটা, আমি হয়তোবা ফিল্মোরা কিংবা ক্যাপকাট শিখতে পারতাম। এখন ফিল্মোরা কিংবা ক্যাপকাটে আই থিঙ্ক এডিটিংটা একটু ইজি, অনেক অনেক ইজি। যে ইফেক্টটা প্রিমিয়ার প্রোতে কিংবা আফটার ইফেক্টে করতে গেলে ঘন্টা লেগে যায়, সেই ইফেক্টটা ওই ফিল্মোরায় মিনিটেই বানানো যায়, ওখানে প্রিসেট আকারেও সাজানো থাকে। না, তবে একটা বিষয় কি আমি মানে খেয়াল করছি, আমি নিজেও ক্যাপকাট দিয়ে এডিট করেছি এবং প্রিমিয়ার প্রো এডিটরদেরও দেখেছি যে তাদের অ্যানিমেশনটা যতটা প্রফেশনাল স্মুথ হয়, ধরেন জাস্ট একটা ক্যাপকাট এডিটর কিন্তু অত স্মুথ করতে পারে না, যেহেতু ওগুলো প্রিসেট অনুসারে অ্যানিমেশন গুলো থাকে, ওগুলো কিন্তু এডিট করা যায় না. হ্যাঁ হ্যাঁ, আমিও খেয়াল করছি। আহ, দেখো যেটা বলতেছিলাম, যে হলো গিয়ে এই কারণে তোমার প্রিমিয়ার প্রোটা আগে শেখা উচিত, বাট আমি আফটার ইফেক্ট আগে শিখছি। এখন আমার এই সেম জিনিসটা হয়েছিল কিসের সাথে, ওই গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। আমি তো ফার্স্টে গ্রাফিক ডিজাইন ছিলাম, ওইখানে গ্রাফিক ডিজাইনে মূলত দুইটা টুল থাকে যেটা আর কি গ্রাফিক ডিজাইন করার জন্য হেল্প করে। এর এর ব্যতীত আরও অনেক টুল আছে, ইন ডিজাইন, ফিগমা, বাট এগুলো অ্যাডভান্স। বেসিক যে ফিগমা দুইটা, তো মেইনলি ইউআই এর জন্য আর কি. হ্যাঁ, ইউআই ডিজাইন ওইটাও এক প্রকার গ্রাফিক্সই বলা চলে। হ্যাঁ হ্যাঁ. আমার ফার্স্টে ফটোশপ শেখা উচিত ছিল, বাট আমি ফার্স্টে শিখে ফেলছি ইলাস্ট্রেটর। এই সেম, মানে উল্টা কাজ করছো আর কি. হ্যাঁ, এই সেম আচ্ছা, জিনিসটাই ঘটছে এই যে প্রিমিয়ার প্রো না শিখে আফটার ইফেক্ট শেখার ক্ষেত্রে। প্রিমিয়ার প্রো আমি মানে স্টিল এখনো শিখতেইছি, বাট আফটার ইফেক্ট পারি হালকা পাতলা। হালকা পাতলা না, মানে ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট আমার আর কি, ধরো রিসোর্স নাই, তাহলে ইউটিউবে ইউটিউব তো একটা বড় রিসোর্স, হুম। তার বাদে কি আসলে কোর্স করা উচিত, তোমার কি মনে হয়? কোর্স করা উচিত কি না? আচ্ছা, হুম. আহ, আমি ফার্স্টেই বলে রাখি, আমি জীবনে কোনো কোর্স করি নাই, গ্রাফিক হুম. ডিজাইনের ক্ষেত্রেও না, হুম. ভিডিও এডিটের ক্ষেত্রেও না। আমি গ্রাফিক ডিজাইন, আমি ফ্রিল্যান্সিংয়ে কীভাবে আসি এটা বলি, এটা একটা ইন্টারেস্টিং স্টোরি। হ্যাঁ, শিওর শিওর. ফ্রি ফর টক নামের একটা সাইট আছে, তুমি চিনো? না, আমি চিনি না. একবার ইউজ করো জীবনে, একবার হলো, এখান থেকে আমি অনেক হেল্প পাইছি। ওকে, আচ্ছা, শিওর শিওর. ফ্রি ফর টক মূলত ইউজ করা হয় কিসের জন্য? ওই ইংলিশ লার্নিংয়ের জন্য। হুম. বাং কাইন্ড অফ বিবিসি বিবিসি ইংলিশ যে একটা ছিল, হ্যাঁ হ্যাঁ, ওইখানে এরকম. র্যান্ডম স্ট্রেঞ্জাররা নিজেদের গ্রুপ ক্রিয়েট করে বসে থাকে। অনেকে বাংলায় কথা বলে, আবার অনেকে আছে ইংরেজিতে কথা বলে। ওইখানে অনেক রকমের কুইজ হয়, তুমি চাইলে নিজেরও গ্রুপ ক্রিয়েট করতে পারো কিংবা অন্যের গ্রুপেও যেতে পারো। হুম. সো আমি এই ফ্রিল্যান্সিং আসছি বেশি দিন হয় নাই, কত 2023 লাস্টের দিকে আই গেস। তার আচ্ছা, আগে আমি কি ছিলাম, প্রত্যেকটা মানুষই কিন্তু জীবনে একটা না একটা সময় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে, যে মানুষ। হ্যাঁ, আমি নিজেও, আমি মানে গেমিং এর ভিডিও দিতাম 19 সালের দিকে, 19 সাল ইউটিউবে থেকে, অনেক গেম ভিডিও দিতাম. ওকে। সো আমিও ক্রিয়েট করছিলাম, ওইটা আমার ফার্স্ট চ্যানেল ছিল না, এর আগেও বহুত ছিল। একটা চ্যানেল খুলি, দু একটা ভিডিও দেই,
দেন আবার ডিলিট করে দেই। না না, রিচ আসে না। তারপর ওই চ্যানেল বাদ দিয়ে আরেকটা খুলি, ভাবি যে এতদিন ভিডিও দেই নাই, ওই চ্যানেলে ভিডিও দিব আর রিচ হবে না, খালি চ্যানেল খুলতেই থাকি। কয়েকটা এমনও চ্যানেল আছে যে ভিডিও না দিয়েই রিচের আশা করি। তারপরে? আর দেন ওইখান থেকে আমি কি শিখি, ইলাস্ট্রেটর না, সরি, ফার্স্টে ক্যানভাস শিখি, আচ্ছা। দেন ইলাস্ট্রেটর শিখি ওই লোগো বানানোর জন্য, ইউটিউব চ্যানেলের হুম। ইলাস্ট্রেটর। আর তারপরে ফটোশপ শিখি। আমি কিসের জন্য ফটোশপ শিখি? ওই থাম্বনেইল ডিজাইনের জন্য। থাম্বনেইল, আচ্ছা। আমি এখনো প্রোনাউন্সিয়েশনে ভুল, আমি থাম্বনেইল বলি, এটা আমি থাম্বনেইল, থাম্বনেইল। থাম্বনেইল। হ্যাঁ। দেন আমি ফটোশপ শিখি। হুম। এখন ফটোশপ শিখতেছি, থাম্বনেইল বানাইতেছি, আর ওই ফ্রি ফর টকে ভিজিট করতেছি। হুম। করতে করতে হঠাৎ কি হলো, একটা আহ, ছেলের সাথে পরিচয়। গ্রুপের মধ্যে কথা বলতেছি, দুই একজন ছিল ফরেনার, একজন ছিল ফরেনার, আর বাকি সবাই আমরা যারা বাংলাদেশি। হুম। টাইসন নামের একটা ছেলে আসলো, টাইসন। আচ্ছা। আচ্ছা। দেন ওর যে ইংলিশের অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, ইউএসের অ্যাকসেন্ট, হুম। প্রথমে কেউ ধরতেই পারে না যে ও বাংলাদেশি। পরে জিজ্ঞাসলাম যে হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম, আচ্ছা। পরে বলে যে বাংলাদেশ। পরে নট জাস্ট আমি, হ্যাঁ, সবাই মানে একটা ও হাসতে টাইপ পেরেছি। রিয়াকশন দিছি যে আচ্ছা, তুমি আচ্ছা। কেমনে বাংলাদেশি হও? ওর অ্যাকসেন্ট আসলেই অনেক সুন্দর। পরে ওর সাথে কথা হয়। হুম। আমার তখন লো কনফিগারেশনের পিসি ছিল, ডিসকর্ড, তারপর আবার যে বাকি অ্যাক্সেসরিজ ওইগুলো কাজ করতো না, ডিসকর্ডের মতো প্ল্যাটফর্মই কাজ করতো না আমার পিসিতে, হুম। প্রচণ্ড ল্যাগ দিত। টেলিগ্রাম ইউজ করতাম। হুম। এখন ওই ফ্রি ফর টকে পাশে মিটে যেমন চ্যাট বক্স আছে, ওই ফ্রি ফর টকেও চ্যাট বক্স আছে। হুম। ওইখানে আহ, ওইখানে ওর নাম্বার চাই, দেন ওর নাম্বার দিব। আচ্ছা। দেন ওকে আমি কি বলে টেলিগ্রামে আর কি টেক্সট করলাম। তখন আমি মানুষটা ছিলাম প্রচুর অ্যানোয়িং। হুম। ওকে বলি যে আমি তোমাকে আমার কয়েকটা ফ্রেন্ডদের দেখাবো, যে দেখো আমার আমার সাথে কার কার পরিচয়, কত সুন্দর ইংলিশ আচ্ছা, বলে। মানে খুব ভাব নেওয়ার জন্য। হুম হুম, ওকে বলি। দেন বলে যে আচ্ছা দেখাও। আমি বুঝতে পারছি, যে এখন বুঝি যে কতটা আর কি, মানে আমি ওই জায়গায় থাকলে ব্লকই করে দিতাম ফার্স্ট কনভারসেশনেই। আচ্ছা। আমার কাছে রেকর্ডিংও আছে, হ্যাঁ, আচ্ছা। ও- ওর যে ফার্স্ট কথা বলার। পরে আচ্ছা। কি হয়, আহ, পরে আর কাউকে ডাকি নাই। পরে বলি যে ভাই আসলে আপনি কি করেন? পরে বললো যে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট করি। সফটওয়্যার ডেভেলপমেন্ট। হ্যাঁ, একটা এজেন্সি আছে। দেন বলি যে কেমন সফটওয়্যার? ও বললো যে এই টাইপ সফটওয়্যার। পরে বললাম যে আম, ভাইয়া আমিও হলো গিয়ে হালকা পাতলা কাজ করি, আমি একজন ইউটিউবার আর গ্রাফিক ডিজাইনার তখন তো মাথায় আসে নাই, বলছিলাম যে ইউটিউবার। পরে ওর পেজে লিঙ্ক পাইলাম। পরে কথায় কথায় ও বললো, হ্যাঁ সেদিন যদি এটা না বলতো তাহলে আজকে এই পর্যায়ে আসা হইতো না। মানে বলতেছ না যে খুব বেশি পর্যায়ে এসে পড়ছি, বাট যেটুকু আসছি আর কি। ও বললো যে আমার একজন আর কি ডিজাইনার প্রয়োজন, হ্যাঁ, যে আর কি আচ্ছা। ফটোশপের কাজ টাজ পারে, হ্যাঁ। অ্যান্ড আমার পোস্ট ডিজাইন করে দিবে। দেন বললাম ভাই আমি তো ফটোশপের কাজ পারি। তুমি কি পারতে আসলে? হ্যাঁ পারতাম, মানে মোটামুটি ওই থাম্বনেইল ডিজাইনের জন্য যা যা লাগে, হালকা পাতলা আচ্ছা। টেক্সট হ্যাঁ, হ্যাঁ। বললাম। বলার পরেও বললো যে কিছু রেফারেন্স দেখালো যে এই টাইপের কাজ কি তুমি পারবা? পরে বললাম হ্যাঁ হ্যাঁ শিওর শিওর শিওর। ও না না, সরি সরি, ভুল হয়েছে এখানে একটু। প্রথমে ওর তো মানে পোস্ট ডিজাইনার ছিলই একজন, বাট হ্যাঁ। ও অনেক ছিল হাই চার্জ নিত, অনেক বেশি টাকা নিত। আচ্ছা, লোভী। নোভি, লোভি, হ্যাঁ। লোভি, লোভি না, ও সঠিক পেমেন্টই নিত, বাট আমি আর কি কম নিতাম। ও তুমি ফার্স্টে, মানে কম দামে ভালো ভালো সার্ভিস দিতে চাচ্ছিলে আর কি। আমার তো তখন ওইগুলো সম্পর্কে কোনো আইডিয়াই নেই। হুম। আমি বলি একটা ভিডিও, ওই মোশন গ্রাফিক্সের ভিডিও, হুম। ওইখানে, দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওই যে কানভা দিয়ে একটা হ্যাঁ বানাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটা ক্রিয়েট 150 টাকা। করছিলাম, হ্যাঁ, 150 টাকা দিয়ে। ওইটা ক্রিয়েট করতে প্রত্যেক ফ্রেম বাই ফ্রেম আমার ক্রিয়েট করতে হয়েছে। ভাই ওটা তো অনেক, মানে অনেক কষ্ট হয়েছে আমার, যা মনে হয় অনেক কষ্ট পুরো হয়েছে। একটা দিন লাগছে।
আমি বলি যে আমার তো চাকরি হয়ে গেছে, 150 টাকা করে হ্যাঁ, দিবে, পুরো দিন চলে যাবে, পুরো মাস চলে যাবে। তুমি তো মানে ওই টাকা কি, অনেক ছিল, অনেক। হ্যাঁ অনেক ছিল। আচ্ছা দেন, দেন কি হয়, ভিএসডিসি তুমি কখনো ইউজ করছো এই সফটওয়্যারটা? ভিএসটিসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ফোনে, ফোনে না, পিসিতে। ফোনে পিসিতে, ভিএসডিসি একটা আমার ঠিক এডিটিং মনে নেই তাহলে। সফটওয়্যার আর কি। আচ্ছা আচ্ছা, আহ, আমি কি দাঁড়াও নামটা কি ঠিক, ভিএসডিসি, হ্যাঁ ঠিক আছে, নামটা ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, ওই সফটওয়্যারে আর কি এডিট করা ট্রাই করছিলাম মোশনগুলো, বাট ওইখানে মোশন হয় না। এখন আমি আচ্ছা। আফটার ইফেক্ট ইনস্টল দিছি, আফটার ইফেক্ট ইনস্টল দিছি কোন পিসিতে ইনস্টল দিছি? তোমার এখন পিসির রিকোয়ার স্পেসিফিকেশন কেমন? আমার এখন i3 4th জেনারেশন, আর 8 জিবি র্যাম? না 16 GB র্যাম। 16 জিবি র্যাম? হ্যাঁ, আমার পিসির স্পেসিফিকেশন ছিল হলো গিয়ে ডুয়াল কোর প্রসেসর। এটা মনে হয় আমার জন্মের সময়েরই, না হ্যাঁ তার ওই একটু। ওই ওই পিসি মানে তোমার যে প্রসেসর পিসি না, ওই পিসি আমার কাছেও আছে। ওইটা হলো আমার উপর মানে উপরটা রেখে দিছে, তো ওইটা হলো আমার ফার্স্ট পিসি, আমার আব্বু ফার্স্ট বিল্ড করছিল। এই পিসিটা আর কি পরে আসছে, পরে আর কি মানে একটা আমার মামা পিসি ইউজ করছিলাম, পরে এটা আর কি মানে কাজ চালানোর জন্য আর কি এটা বানাইছে, বলে দিছিল যে বিল্ড করে নাও, মানে তারপরে ধরো এই যে এগুলো যেগুলো দেখছো এগুলো আর কি মোটামুটি আমার টাকা দিয়ে কিনা আর কি, আব্বু কিছু দেয়নি, তবে ইনশাল্লাহ এসএসসির পরে একটা ভালো গ্রেট, বিল্ড তুমি দিতে পারি। তোমার টাকা মানে তুমি কিভাবে কিনছো? তো এগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভিডিও এডিট করে। ম্যান, ওকে। আমি যেটা বলতেছিলাম, ওই যে মোশন গ্রাফিক্স, আমি যে ক্যানভা দিয়ে ক্রিয়েটটা করছিলাম, আমি দেখাই আমার প্রোফাইলে ঢুকে, স্ক্রিন তো রেকর্ড হইতেছে। হ্যাঁ হ্যাঁ, কোথায় দেখো। গেল, কোথায় গেল? হ্যাঁ, এখানে যে অফিসিয়াল ওয়ান দেখতে পারতেছো, তুমি তো আই থিঙ্ক দেখতে পারতেছো, তোমাকে আমি স্ক্রিনটা শেয়ার দিই। আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার ক্যামেরা ব্যাক ইউজ করছিলাম, আমি এমনি দেখতে পাচ্ছি না। ও থাক থাক, প্রবলেম সমস্যা নেই। নেই, তুমি অডিয়েন্সটা দেখাও, ওকে, সমস্যা নাই। অফিসিয়াল ওয়ান যেটা, হ্যাঁ ওইটা ছিল কমলা কালার, আর আমি যেটা ক্রিয়েট করছি ওইটা হুম হলো গিয়ে গ্রিন কালার। হুম। এখন আমি তো ভিডিওটা প্লে করে নিই। হ্যাঁ sure. ওকে, তাদের ব্র্যান্ড কালার কি ছিল? তাদের ব্র্যান্ড কালার ছিল এই যে টেল, বা আমার হুম, আমার প্রোফাইল পিকচার যে কালার না, ওই কালার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। গ্রিন কালার। সো হ্যাঁ, ওনাদের লাগবে এই সেম টু সেম ভিডিও, হুম, বাট গ্রিন কালারের, একদম সেম টু সেমই লাগবে। আচ্ছা। দেন আমি এটা রিক্রিয়েট করি, রিক্রিয়েট করার পরে কিছু অংশ তো আছে যেটা আফটার ইফেক্ট ব্যতীত হয়ই না, না হলে তো মানুষ ক্যানভা ইউজ করতো। হ্যাঁ স্বাভাবিক। বাট আফটার ইফেক্ট আর কি যে মোটামুটি পারে, এখন যদি আমি সেম ভিডিওটা আফটার ইফেক্ট ক্রিয়েট করতে চাই, পারফেকশন হবে আলহামদুলিল্লাহ, কিন্তু হুম, টাইম লাগবে প্রচুর। বাট ওই ক্যানভা দিয়ে, ক্যানভা আমি ছিলাম বিগিনার, ওই ক্যানভা আচ্ছা। দিয়েই আমি একদিনে বানিয়ে ফেলছি, অনেক অ্যানিমেশনের প্রিসেট করাই ছিল। ওই যে অত কাহিনী করে। হুম হুম। পরে প্রত্যেক সিন বাই সিন ক্যানভাই করে এক্সপোর্ট করছি। হুম, তারপরে দিলাম, দেওয়ার পরে কিছু অংশ যেমন, আমি দেখে অডিয়েন্সদের, এই যে এই প্লেন ওনার অংশটুকু, হুম, এই অংশটুকুতে আহ, ওদের ওইখানে আছে একটা ডট, বাট আমার এখানে আছে একটা প্লেন, কালার কম্বিনেশন একটু ঠিক নাই। হ্যাঁ ওদের ডট দিয়ে অ্যানিমেশনটা হচ্ছিল, আমি অ্যানিমেশনটা ফুল দেখছি। হ্যাঁ, ওই জায়গাটুকু কিন্তু খুবই বাজে ছিল, ওই হ্যাঁ জায়গা। মানে একদম রেপ্লিকা তো করা সম্ভব নয়, যে একটা আফটার ইফেক্টে বানানো ভিডিও আর কানভা দিয়ে কতটুকু, তাও অনেকটুকু মানে অনেকটুকু রেপ্লিকা করতে পারছিলাম। হুম, এই পার্টটুকুর বলো, এই পার্টটুকুর জন্য বলো যে হলো গিয়ে এটা তো ভালো হয় নাই সিয়াম, তুমি দেখো, তুমি লাইফে অলওয়েজ স্ট্রেট থাকবা। সো স্ট্রেট থাকলে তুমি এই যে করতে পারবে আর কি, লাইফে অনেক উন্নতি করতে পারবো। সো আমি বললাম না ভাই আমি পারবো না। পরে কিছুক্ষণ পরে আমি ওই ভিএসডিসি ঘাটলাম, ঘাটার পরে বললাম যে ভাইয়া আমি তো এই সেম ভিডিওটা, হ্যাঁ যে ভিডিওটা আপনি আমাকে দিছেন অফিসিয়াল ওয়ান, হ্যাঁ ওইখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন চেঞ্জ করে, তুমি তাই গেস জানো এটা, হ্যাঁ
হিউম্যান স্যাচুরেশন চেঞ্জ করে আমি কমলাটাকে বানিয়ে দিতে পারি, ওই আপনাদের যে টেল কালার, স্যাচুরেশনটা চেঞ্জ করে, হ্যাঁ হ্যাঁ হলে। টেল কালার বানাতে পারি। পরে বললো যদি পারো তাহলে করো, সমস্যা নেই। পরে করলাম, করার পরে সাবমিট করলাম, বললো যে ওয়াও সুন্দর হয়েছে, আমি তোমাকে এটার জন্য পে করব। কয় টাকা? আর কয় টাকা? 150 টাকা? এটার রেকর্ডিং আছে, হ্যাঁ আমার কাছে তার এক্সাক্ট রেকর্ড রেকর্ডিং আছে। 150 টাকার রেকর্ডে? হুম হুম। আচ্ছা, পরে ওনাকে দিলাম, এটা দেওয়ার পরে বললো যে কত টাকা নিবা। পরে এই যে বললাম 150 টাকা। পরে উনি বললো 150 টাকা নিবা, পরে অনেক বেশি হয়ে যায়। পরে বললো না না না, তুমি তুমি আমার ছোট ভাই হও না, তোমাকে আমি 200 টাকা দেবো। আমি তো খুশি, 200? পাগলের সুখ মনে মনে। না, 200 উনি আমাকে যেভাবে আর কি করছে, হ্যাঁ যে আহ, স- ম্যানিপুলেট করছে না না, সহ্য বলা করছে চলে। আমাকে, আমাকে সহ্য করছে। আমার যা আচ্ছা। কথা বলার টোন, হুম। মাফ করে, আমি নিজেই নিজের উপর বিরক্ত হয়ে যাই। ওই যে ওই পাস্টের রেকর্ডিং গুলো শুনলে আই থিঙ্ক তুমিও হ্যাঁ এখন মানে, বিরক্ত হইতাছো কাইন্ড অফ। না না, আমি মানে সবাই আর কি সবার পাস্ট দেখলে ভাই বিরক্ত হবে, কারণ আমরা যখন কিডিস চাইল্ডিশ আচরণ করছি এখন, মানে লাইক কিছু স্কিল নর্মাল বেসিক মাইক্রোসফট ওয়ার্ড, ক্যানভাও শিখতে চায় না। সো তাদের জন্য আর কি, মানে তোমার কি মনে হয় যে তাদের জন্য কি করা উচিত আর কি? আমাদের ধরো পডকাস্টটা যেটা স্টার্ট করলাম আসলে তাদের জন্য, যে এখন তোমার যদি কোনো টিপস থেকে থাকে তুমি যদি একটু বলতে। আচ্ছা, অনেকে আছে যারা শিখতে চায় না, শিখতে না চাওয়ার আসলে ডিফারেন্ট কারণ থাকে। হ্যাঁ হ্যাঁ, মানে শিখতে চাওয়া শিখতে না চাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স। আমি আহ, দেখো, কোভিডের সময় কিন্তু অনেক ইউটিউবার বেরিয়েছে, অনেক হ্যাঁ কন্টেন্ট অনেক, ক্রিয়েটর বেরিয়েছে, অনেক। বাট তারা সফল সফল কিন্তু এখন ম্যাক্সিমামই। ম্যাক্সিমাম সফল। কিন্তু আমি হইতে পারি না কেন? কজ ফুল কোভিড জুড়ে আমার বাসায় ওয়াইফাই ছিল না, দেয় না আব্বু। হুম। আব্বু বিল দেয় নাই, সো ওয়াইফাইও ছিল না ফুল কোভিড। না হয়, না হলে আমি কিছু না হই, হ্যাঁ একটু আগায় হুম। থাকতাম আর কি, এখন যে পর্যায়ে হ্যাঁ আছে। শিওর, মানে কনসিস্টেন্ট থাকলে তুমি এতদিন একটা একটা লেভেলে চলে যেতে পারতো আর কি। আর যে ভিডিও এডিটিং, এটা আসলে গ্রাফিক ডিজাইন হয়তো বা আমি একটু ঠেলায় পড়ে নিছি, পিসি একটু কম দামি ছিল, বাট ভিডিও এডিটিং আমার প্যাশন। আমি কন্টেন্ট, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমি ভিডিও বানাতে অনেক ভালো লাগে আর কি মন থেকে, বাট গ্রাফিক ডিজাইন মন থেকে ভালো লাগে না, সো দ্যাটস ওয়াই কুইট। আর তোমার কথা বলে যে আমি এই ভিডিও এডিটিং মানে এখন ভাই, মানে আমি কিছুই শিখতে পারি না। আমি আমার আর কি প্রিমিয়ার প্রো আমি পারি না, দাভেঞ্চি রিজলভ পারি না, সেটা সত্যি কথা। আমার পিসি স্কিলের জন্য আমি করতে পারছি না। কিন্তু আমি এই ভিডিও এডিটিং আসলে থাকি যে কতগুলো স্কিল ট্রায়াল এররে হাঁটছি। সো এটা যদি আমি বলি, আমি ফার্স্টে শিখতে গেছিলাম এইচটিএমএল আর সিএসএস, মানে ওয়েব ডেভেলপিং যেটা কোডিং বাবা, করে। ওই এইচটিএমএল আর সিএসএস আমি মুখস্থ করছিলাম, অনেকগুলো কোড এইচটিএমএল আর সিএসএস পারছিলাম। কিন্তু পরে যেই জাভা স্ক্রিপ্টে গেছি, তারপরে আমার হাত দুটো উঠে গেছে, আমি আর পারিনি। কারণ জাভা স্ক্রিপ্ট এতই কঠিন, নর্মাল পিপল হলে তুমি পারবে না। আচ্ছা গেল। দেন আসলো আমাদের ইয়ে গ্রাফিক্স ডিজাইন নিয়ে একটু ভূত উঠলো। গ্রাফিক্স ডিজাইনে ভূত দেওয়ার পরে আমি ক্যানভা ট্যানভা দিয়ে করলাম, এই হাবি জাবি ইয়ে লোগো ডিজাইন ফাইবার একটু গিক টিক দিলাম যে দেখি টরাটো পাই নাই, কিন্তু আমার দ্বারা আর কি লোগো ডিজাইন হলো না। এটাও গেল। এরপর ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নিয়েও আমি হাতাহাতি করছি মোটামুটি। ডিজিটাল মার্কেটিং নিয়েও আমার জ্ঞান আছে আর কি, অ্যাড কিভাবে রান করতে হয়, অ্যাড ওই মেটাপিক্সেল হাবে যাবে, সব নিয়ে মোটামুটি হালকা পাতলা আমার ধারণা আছে। আর ভিডিও এডিটিংটা কিন্তু এখানে ফাইনালে এসে ভিডিও এডিটিং আসলো এরকমও না। কারণ ভিডিও এডিটিংটা আমি প্রফেশনাল নিয়েছি 23 সালের লাস্টের দিকে। তার আগে আমি 19 সালে কাইন মাস্টার, চেনো? হুম হুম, কাইন মাস্টার। চেনা আছে কথা, হ্যাঁ হ্যাঁ। ও সো 19 সালে কাইন মাস্টার আরে, তো জানোই। আমি তখন ফোনই পাই না। আমি আমার ফার্স্ট ফোন কবে পাইছি জানো? আমার নিজের ফার্স্ট ফোন। কবে? আমি আমার ফার্স্ট ফোন পাইছি, আহ, আমার দেওয়া আছে, হ্যাঁ আমার ফেসবুকে 28 ডিসেম্বর 2024। 8 ডিসেম্বর না না, 8 না, 28। 28, 28। গ্রেট গ্রেট। দেখ, ওই তো। সো এটাই আর কি, মানে এই ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেকে বলে আর কি যে কোর্স করে ওইটার উপর নির্ভরশীল হবে, কারণ ওইটা তোমার পছন্দ হবে কি হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তুমি কি বলো?
হ্যাঁ, কথা ঠিক। তুমি আসলে সবগুলো ট্রাই করছো না, প্রফেশন? হ্যাঁ, মোটামুটি সবই আর কি ট্রাই করছি, ট্রায়াল আর এরর দিছি আর কি, দিয়ে দিয়েই লাস্টে আর কি এই পর্যায়ে আসছি। ভিডিও এডিটিং এ মন টিকছে? মন টিকছে মানে চরম মানে এখান থেকে আগে থেকে আমার টিকা, মানে 19 সাল থেকে যত গেমিং ভিডিও টিডিও দিতাম, সো হালকা হালকা এডিটিং করতে করতে একটা সময় আর কি একটু কাজ টাজ করলাম। আমি 23 সালে মনে করো এ পর্যন্ত আমি আর কি রিমোট জব করছি মানে দুইটা না তিনটা, আর রিমোট কিছু জব পার্স নাকি প্রজেক্ট করছো? রিমোট জব করছি। জব 9 to 5? না 9 to 5 এমন না, ওয়ার্কিং আওয়ার্স রাতের ছিল না? বেলা না। একটা ইন্টারেস্টিং স্টোরি বলি, যেহেতু এটাই মনে করে দিলা। সো আই ওয়ার্ক ফর টু, একটা হলো এজেন্সি, আর একটা হলো তোমার একটা ড্রপ শিপিং বিজনেস। সো এজেন্সি যেটা ছিল সেটা আমি ওই এজেন্সির মধ্যে আরেকটা ইন্টারেস্টিং কাহিনী, আমি দুইটা এজেন্সিতে পাইছিলাম। সো একটা হলো আমার খালামুনির এজেন্সি, খালামুনি তখন নিডল লাগবে, আরেকটা এজেন্সি ওনার সাথে আসলে ব্র্যান্ডিং নিয়ে মানে প্রজেক্ট বেসিস হয়েছিল, কিন্তু তার সাথে আর কি মন মিললো না, পরে খালামুনিরটাই করলাম। সো এখানে 3-4 মাস করার পরে মোটামুটি আর কাজ হলো না। এটা হলো তোমাকে বলছি তোমার কবেকার ঘটনা বলছি, 24 সালের স্টার্টিং এর দিকের ঘটনা বলছি, বুঝছো? সো 24 সালের স্টার্টিং এ এই ঘটনাগুলো ঘটলো, তারপরে তোমার এই 24 সালের লাস্টে, হ্যাঁ 24 সালের লাস্টে আমি একটা ড্রপ শিপিং বিজনেসে ঢুকি। তুমি স্টার্ট করো না? কি? ড্রপ শিপিং বিজনেস কি তুমি স্টার্ট করো নাকি না না, বিজনেস ওনারের সাথে আ- তুমি করো? কাজ করি আর কি, বুঝতে বিজনেস ওনার পারছি। সাথে কাজ করি। আমার ভাই অত টাকা নেই ভাই, আমার তো অবশ্য টাকা থাকলে আর কি মানে টাকা গোছানোর পর ড্রপ শিপিং দেওয়ার বিজনেস দেওয়ার ইচ্ছা আছে। মানে আমি লাইক ইয়েতে লাস্টের দিকে যার সাথে কাজ করি, হি ইজ এ ফাকিং মিলিয়নিয়ার ইন ডলার্স। বাংলাদেশি? মিলিয়নিয়ার ডলার্স, হ্যাঁ। কে কে? আমি কি চিনি তাকে? না, আন্ডাররেটেড, নো ওয়ান নোজ, মানে খুব কম মানুষ জানে। নাম বলবা? আহ, আমি আমি পডকাস্টে আনার ট্রাই করতেছি, ওনার সাথে একটু কথাবার্তা বলি, দেখি আসে নাকি। অনেক ছোট মানুষ, সো আই উইল ট্রাই আর কি কি মাই আমাদের বেস্ট। এজের হবে? আমাদের এজের তো নাই গেস। আমাদের এজেন্ট না, একটু মানে ভার্সিটিতে পড়ে ফার্স্ট ইয়ার, মানে তখনই ইন্টারে পড়তো। তার সাথে রিলেশন ভালো না? মোটামুটি রিলেশন ভালো, তবে লাস্টের দিকে হয়েছিল কি, ওই ভিডিওটার যে হেড ছিল সে বের হয়ে গেছিল জন্য আমাদের জবগুলো আর কি অটো সবার মানে টোটাল ভিডিওটিং টিমই আর কি নাই হয়ে গেছিল। এই তাছাড়া তেমন কোনো খুব ঝামেলা হয়নি, তার সাথে সম্পর্ক মোটামুটি ভালো আছে। সো তাদের রেভিনিউ আমি রিসেন্টলি দেখলাম, আহ, তুমি তো দেখলেই পাগল হয়ে, ইটস লাইক $3 or $4 million আর কি। সো মানে ক্রেজি আর কি, ক্রেজি শিট। সো তারা কবে থেকে করতেছে এটা? এটা 2 বছর, 2.5 বছর। ড্রপ শিপিং এখন ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। ও পারছে কারণ 2 বছর আগে থেকে ও স্টার্ট করছে, এখন পারা কিন্তু কঠিন। কম্পিটিশন অনেক বেড়ে গেছে। এখন অনেক কম্পিটিশন, এখন অনেক টাফ। এখন তোমার এআই বিজনেস করাটা সবচেয়ে লাভ, থট মানে এটা খুবই হার্ড, ওয়ান অফ দ্য হার্ডেস্ট বিজনেস হবে আর কি, কিন্তু তাও আর কি ওটাই আর কি লাভ। আর তোমার যদি বিদেশ যেতে পারো, বিদেশ না আসলে রিয়েল এস্টেট সব জায়গায় লাভ আর কি, রিয়েল এস্টেট বিজনেস করলে সব জায়গাতেই লাভ। সো ইয়া, আর আরেকটা আছে যেটা আমরা করি আর কি, ডিজিটাল সার্ভিস প্রোভাইড করা। এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, মানে পুরা মানি মেকিং এ ইজিয়েস্ট ওয়ে, এর থেকে মানে ইজি ওয়ে আর নেই। ডিজিটাল সার্ভিস অথবা ডিজিটাল প্রোডাক্ট সেল দেওয়া। লাইক ই বুক এখন আর হ্যাঁ হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, ইবুক হতে ভিডিও পারে, এডিটিং। আমাদের ভিডিও এডিটিং হতে পারে, একটা মোশন গ্রাফন, এইগুলো আর কি একটা এজেন্সি আকারে দিয়ে অথবা ওয়েবসাইটে দিয়ে ওই সেল মানে একটা স্টোরের মতো করে, অথবা এজেন্সি আকারে করে মান্থলি চার্জ করে একটা ইয়ে করা, যে যেমন নীল নাফিসকে তো চেনো না? হুম হুম। এমসেট মিডিয়া। হ্যাঁ হ্যাঁ, এমজেড মিডিয়ার ওনার। সো নীল নাফিজের ভাইয়ার কিন্তু অনেক ভাই, ওনার আমি যা শুনছি ওর এক একটা ক্লায়েন্ট কিন্তু অনেক মানে $5,000 করে দেয় পার মান্থ। হ্যাঁ, ওর ক্লায়েন্টের সাথে মিট আপও হয়েছে। আমি আমি যে ওই যে যার কথা বললাম না, আমার যে ফার্স্ট ক্লায়েন্ট, হ্যাঁ, হুম। আহ, ওরও কিন্তু মানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট ইউকে। ও ইউকে। বললো আমাকে, হ্যাঁ দেখাইলো প্লাস লিঙ্কডিনে,
ওর একটা ক্লায়েন্ট তো না, ও ক্লায়েন্টকে ফ্রেন্ড বানায় ফেলে। ও আর কি মানে ওই যে রাফায়েত রাকিবের মেথড, ওই যে ক্লায়েন্ট না, ক্লায়েন্টকে পটাতে হবে। ও রাফায়েত রাকিবকে চেনো না, মানে ওনার ভিতরেই আছে এগুলো আর কি, ইনবিল্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার যে আর কি ক্লায়েন্ট, হ্যাঁ, ইউকেতে থাকে। হ্যাঁ অনেক গুড রিলেশন। উনি কি বলে আমার যে ক্লায়েন্ট, উনি হুম এই কয়েকদিন আগে, হ্যাঁ, 1.5 লাখ টাকা একটা প্রজেক্ট ক্লোজ করলো। ওইখানে আই হুম। থিঙ্ক 50%ই ওনার প্রফিট, 1.5 লাখ টাকার মাঝে। কিছুই না করে নাকি জাস্ট না না, কানেকশন করতে হয়েছে তো, কাজ করতে করতে হয়েছে? হয়েছে, 1 মাস ব্যাপী চলছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। কয়েকদিন আগে শেষ হলো। প্লাস এই যে এখন কত, অক্টোবর না, হ্যাঁ অক্টোবর, হ্যাঁ 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 হ্যাঁ। নভেম্বরে একটা প্রজেক্ট আসতেছে। ড্যাম ড্যাম। আচ্ছা, সো তোমারও তো এজেন্সি আছে রাইট, ছোটখাটো? হুম। নাকি অনেক মোটামুটি আর কি ইন্টারমিডিয়েট লেভেল? না, ছোটখাটো বলতে পারো। সো তোমাদের আর কি আমি মানে করতে চাচ্ছি, তোমাদের আর কি কিরকম ইনকাম হচ্ছে, জেনারেশন হচ্ছে? সিন্স আই এম ব্রোক ব্রোক, তোমাদের কথাই শুনি। না, কেন ব্রোক হওয়া বলো? না আমি তো ব্রোক ব্রো, আমার ভাইকে কোনো আমার তো কোনো কাজ নাই, সো আই এম ব্রোক। সো বলো তোমার, তোমাদের কিরকম আসতেছে? আহ, কম এ- হলেও সমস্যা নেই, না না, স্টার্টিং। এইজেন্সি নিয়ে যদি কথা বলতে চাই, হ্যাঁ, বাংলাদেশে এজেন্সি ওনার প্রচুর। আমি আমার একটা ওয়ার্ক আপলোড দিলে, হ্যাঁ, এজেন্সি ওনাদের বন্যা বয়ে যায়। বলে যে ভাই স্বাভাবিক। এজেন্সিতে জব করবা, হ্যাঁ, 200 টাকা করে দিব প্রত্যেক মিনিট। প্রত্যেক মিনিট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এমনি তাও হয়, মানে অ্যাজ এ বিগিনার হয়তো বা গ্রহণ করতাম সেই সময়। সর্বোচ্চ সর্বোচ্চ কত, কত কতটুকু গেলে সর্বোচ্চ? রেভিনিউ, হুম আচ্ছা, আহ, অনেককে বলে রাখি, অনেকে হয়তো বা এটার মধ্যে কনফিউশন থাকতে পারে। রেভিনিউটা হলো গিয়ে মূলধন, অর্থাৎ লিড জেনারেশন, অ্যাড যদিও আমরা রান করি না, বাট হুম খরচ অ্যান্ড প্রফিট দুইটা মিলে হয় হলো গিয়ে রেভিনিউ। হুম এখন আলহামদুলিল্লাহ আমাদের দেখো, অ্যাক্টিভলি কাজ করি না এখন পর্যন্ত। হুম। আমাদের কোম্পানির এডিটর এগুলো সব মিলে রেভিনিউ গেছিল 70,000 একবার, আলহামদুলিল্লাহ। 70,000? রেভিনিউ, কি ডলার? টাকা ভাইয়া। 70,000 ডলার। না থামনে দিতে হবে, $70,000 কিভাবে কামাই করছে? আচ্ছা, 70,000 টাকা, এটা কিন্তু রেভিনিউ। অনেকে মাত্র চোখ হ্যাঁ চড়ক গাছ হয়ে যাবে যে 70,000 টাকা কামায়, আল্লাহ। স্বাভাবিক। এটা কি মানে সর্বোচ্চ মান্থলি মান্থলি গেছে? হুম হুম, 70,000 টাকা। আহ, ওইটার মধ্যেই প্রফিট ছিল, বাট 70,000 টাকা রেভিনিউ আর কি, যেটা বললাম। আচ্ছা আচ্ছা। আর সর্বনিম্ন একবারে ব্রোক ডেস গেছে কত কত টাকায়? ওকে, সর্বনিম্ন গেছিল আমার টেস্টের সময়, হ্যাঁ, হুম যখন লিড জেনারেটর তো ওকে টাকা দিতেই হয়েছে, যে আর কি লিড জেনারেশন করছে, হুম। ওইখান থেকে তো গেছেই টাকা। ওইখানে আর কি মাইনাসের দিকে চলে গেছে, কিছুই করতে ও পারি নাই, নেগেটিভ। The জাস্ট time পড়তে is হয়েছে। 11 ওই টাকা o'clock তো গেছেই, p.m. 2 টাকাও আসে নাই। আচ্ছা আচ্ছা, এটা বুঝতে হলো গিয়ে পারছি। সর্বনিম্ন নিম্ন। আর তুমি মনে হয় ফার্স্ট একটা কোয়েশ্চেন করছিল না, যে যারা আর কি ওই আ, আড্ডা মারে কিংবা, হ্যাঁ কোয়েশ্চেনটা আবার হ্যাঁ হ্যাঁ করতো। হ্যাঁ। আচ্ছা, সো মানে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আমরাও টাইম ওয়েস্ট অনেক করি, কিন্তু যারা আমাদের থেকে টাইম ওয়েস্টের মধ্যেও কিছু কিছু জিনিস শিখতে পারছে, কিন্তু যারা এক জাস্ট টাইম ওয়েস্টিং করে অন্য কিছুই করে না, তাদের জন্য আর কি কি টিপস হতে পারে আর কি? ওকে, এর দিয়ে শেষ। গ্রেট। Randy। দেখো, যারা টাইম ওয়েস্ট করে তারা কিভাবে টাইম ওয়েস্ট করে, ফ্রেন্ডের হুম সাথে। হুম দেখো, আমার কিন্তু দেখতে গেলে তেমন কোনো ফ্রেন্ডই নেই। আমি জানি না হুম। তোমার এটাই হবে নাকি, তোমার হয়তো বা আছে অনেক, বাট আমার নেই। না আমার নেই অত। আমি 4 দেওয়ালের মাঝে আম- বন্ধ, হ্যাঁ। আমি ঘুরি খুব কম, আমি শুক্রবার বাদে বের হই। আমি শোনো, আমাকে নিয়ে একটা মজার ফ্যাক্ট আছে। আমার এলাকার, হ্যাঁ, একটা কোনো একটা মানে চিপার মধ্যে যদি আমাকে ফালায় দাও, আমি গুগল ম্যাপ হুম। কিংবা ওইটা ছাড়া আসতে পারবো না। ও মানে পথ চেনো না? প্রচুর আমাদের, আমি এই যে ছোটবেলা থেকে থাকতেছি, আমি কত 5 বছর কিংবা 5 বছর হয়ে গেছে আমার, 5 বছরে এখানে বাড়ি করা। এখন থেকে আমাদের এই পাশের বাজার চিনি না, ওইখানে আমাকে ছেড়ে দিলে আমি চলে আসতে পারবো না এখানে। সত্যি, এটা তুমি হয়তো বা এতটাও না,
না আমি এতটাও না, আমি অতটুকু পারবো। সো আমি এতটা আর কি। এখন আচ্ছা, যারা আর কি আহ, বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করে। না বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করা কিন্তু মানে ইয়ে না, ওয়েস্টিং টাইম না, কিন্তু যখন অতিরিক্ত হয়ে যায় তখন ওটা ওয়েস্টিং টাইম পড়ে। হুম, যারা আর কি বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করে তাদের কিন্তু একটা নেটওয়ার্কিং আছে, হুম তাদের কিন্তু একটা কথা বলার স্কিল আছে। হুম হয়তোবা তারা আঞ্চলিক ভাষায় কথা বলে, বাট ওইটাকে কনভার্ট করতে পারলেই কেল্লা ফতে আর কি। আমার কিন্তু ওই স্কিলটা নাই, আমাকে ওইটা বিল্ড করতে হইতেছে এখন। না ইন্ট্রোভার্ট, আমিও তো নিজেও ইন্ট্রোভার্ট, আমি তো তোমার সাথে কথা আমি বলছি না। আমি আমি করাটা করা আমি করা রিসেন্টলি করাচ্ছি। আচ্ছা। আমি করা ইন্ট্রোভার্ট এখন। আর হ্যাঁ বলো। হ্যাঁ, আমি যেটা ট্রাই করছি এই যে পডকাস্টটা আমি আমি যেটা স্টার্ট করলাম, হুম এটার হুম মেইন উদ্দেশ্যই যাতে আমি এক্সট্রোভার্ট হয়ে যাই একটা গেস্টের সাথে, অথবা আমি অনেকগুলা, তুমি তোমারও বলে রাখি, অডিয়েন্সটা বলে রাখি, আমি অনেকগুলা গেস্ট নিয়ে আজকেই ভাই অনেকগুলা গেস্টে নক দিছি। তো তারা অনেক মানে তারা একটু বড় বড় লেভেলের আছে, অনেক লেভেলের আছে, দু একজন হয়তো রাজি হলে আনা হবে ইনশাল্লাহ আর কি, দেখা যাক কি হয়। গ্রেট। ওকে, Yeah. So, যেটা বলতেছিলাম, যে আহ, দুনিয়াতে দেখো কোনো জিনিসই আলটিমেটলি খারাপ না, আবার কোনো না জিনিসই আলটিমেটলি ভালো না। না আমি যদি এক্সাম্পল দেই, ধরো জুয়া, আমি কোনোভাবেই দেখো জুয়াকে প্রমোট করতেছ না। হ্যাঁ, না না আমার বন্ধু বান্ধবের মধ্যে বুঝছো অনেকে প্লেন উড়ায়, প্লেন উড়ানোর কি প্লেন জানি একটা জুয়া আছে, ওইটা খেলে ওরা প্লেন মোবাইলের ভিতরে। তুমি কি নাম শুনছো না আচ্ছা ওইটার? আচ্ছা, না না ওরা নাম শুনিনি। প্লেন উড়ায়। এখন ওইখানে দেখো ওদের মাঝে মাঝে লাভ হয়, ওদের মাঝে মাঝে ক্ষতি হয়। হুম, আমরা জুয়ার কমন চিত্র কি দেখি? আমি আগের আবার বলিনি, আমাকে কেউ হেড মাইন্ডে নিও না, আমি জুয়াকে প্রমোট করতেছি না, আমি জাস্ট হুম, সত্যিটা তুলে ধরতেছি যে হুম। হলো গিয়ে। না লাইফ কিন্তু গ্যাম্বলই, লাইফ ইজ এ গ্যাম্বল, এটা এটা আজীবনই, মানতে হবে। এটা মানতেই হবে। কারণ লাইফে যে কোনো কাজ করতে গেলে রিস্ক আসে, হ্যাঁ অথবা না আসে। আমি হ্যাঁ করলে কি হবে, না করলে কি হবে, না এক্সপিরিয়েন্স করলে করতে এটা হয়। হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো গ্যাম্বলিং হারাম না, টাকার গ্যাম্বলিং হারাম, কিন্তু লাইফ গ্যাম্বল হবেই, স্বাভাবিক। কারণ লাইফে এক ইন মানে সব করে ডিসিশন মানে হ্যাঁ আর না ডিসিশনের উপর নির্ভর করে তোমার ফিউচার ডিসাইড হয় আর কি। আজকে ধরো এই যে আমার এটা যদি না করতাম, আমি অন্য কাজ করতাম, সো ফিউচারটা কিন্তু চেঞ্জ হয়ে যেত, রাইট? হুম। আর সো ইয়া। আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ, যে গ্যাম্বলিং গ্যাম্বলিং খারাপ, আমরা জানি গ্যাম্বলিং কিন্তু খারাপ, খারাপ না? হ্যাঁ বাট অবশ্যই। গ্যাম্বলিং কিন্তু অনেকের জন্য ভালো। তুমি হ্যাঁ হয়তো বা চারিপাশে দেখছো যে গ্যাম্বলিং করে কতজন ফকির ফতুর হয়ে গেছে, রাস্তার ফকির। বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুনিয়ার অন্য আরেক প্রান্তে একজন কিন্তু প্রচুর বড় লোক হইতেছে, মানে বড় লোক তো বড় লোক হতে হচ্ছেই, সে হচ্ছেই। হচ্ছেই। সো গ্যাম্বলিংটা তার জন্যই খারাপ যে আর কি ফকির হইছে, বাট যে হুম, ওই ফকিরের টাকাটা মেনে নিছে, অর্থাৎ যে যাকে ফকির বানাইছে আর কি, যে মানুষটা লাভবান হয়েছে ফকির বানিয়ে, হুম। ওই মানুষটার কিন্তু লাভ হয়েছে, ওর জন্য কিন্তু গ্যাম্বলিং ভালো। এটাও কিন্তু হ্যাঁ পজিটিভ তার সাইড। এইভাবে দেখলে কিন্তু হ্যাঁ। আমরা গ্যাম্বলিংকে পজিটিভ দেখতে পারি। আবার দেখো, প্রত্যেকটা জিনিস যেমন বললাম, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেরই খারাপ ভালো দুইটাই আছে, কোনটা একেবারে খারাপ না, একেবারে ভালো না। আমি যদি না। বলি গাড়ি, গাড়ি দিয়ে তুমি হুম, ফাস্ট ড্রাইভ করে যে কোনো জায়গায় যেতে পারবা, হুম, বাট ওই গাড়িতেই তুমি অ্যাক্সিডেন্ট করে মারাও যেতে পারবা। হুম। বাট ম্যাক্সিমাম টাইম প্লেনেও তুমি, সেম, হ্যাঁ, প্লেনেও সেম। বাট ম্যাক্সিমাম টাইম তুমি মারা যাও না, সুবিধাটাই ভোগ করো। হুম, ঠিক তেমনি ইন্ট্রোভার্ট হওয়ার কিছু ভালো দিকও আছে। লাইক, তোমার কোনো ফ্রেন্ড থাকবে না, মানুষ তোমার হুম, সাথে মিশতে চাইবে না। হুম। আর একজন এক্সট্রা ওভার্টের অনেকগুলো ফ্রেন্ড থাকবে। সো কিন্তু এক্সট্রোভার্টে কিন্তু মানে লাইফ অ্যাডভেঞ্চারস বেশি। হুম হুম, এর জন্য আর কি মানুষ ভালো বলে। হ্যাঁ, ইন্ট্রোভার্ট ও হলে লাইফ তোমাকে কোনো অ্যাডভেঞ্চার। ফ্রেন্ড ডাকতে আসবে না যে হলো কি আসো একটু বাইরে আসো, চায়ের দোকানে আসো। হুম, সো তোমার এই যে কাজে মনোযোগ সরানোর জন্য কেউ আসতেছ না, এখন তুমি যদি না যাও, তাহলে তুমি যদি না দাও আর কি মনোযোগ, তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু তোমাকে হুম। ডিস্ট্র্যাক্ট করার জন্য আর কেউ আসতেছ না আলাদা করে। কিন্তু রাইট রাইট। সেদিকে অন্য আরেকজন এক্সট্রা ওভার্ট, ওকে কিন্তু ডিস্ট্র্যাক্ট করার মতো অনেকে আছে, যে এক্সট্রা ওভার, ও কিন্তু অনেক কুল, হয়তোবা ওর হয়তোবা রিলেশন আছে অনেক, হুম, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে, ওইগুলো নিয়েই ব্যস্ত। হ্যাঁ। ওর কিন্তু ফ্রেন্ডস অনেকগুলো আছে, অনেকগুলা, একটা না। হ্যাঁ হ্যাঁ, ওর অনেকগুলো আছে। এই কারণে ও এডিটিং কিংবা নিজের যে প্রোডাক্টিভ ওয়ার্কগুলো এগুলোতে ফোকাস করতে পারবে না। বাট
অন্যদিকে একজন ইন্ট্রোভার্ট ও কিন্তু ইজিলি পারবে যদি ওর আর কি ইচ্ছা থাকে। সো মূল কথা এইটাই, রাইট, দুনিয়ায় কোনোটা পুরোপুরি খারাপ না, পুরোটা ভালো না। ভালো না, রাইট। আচ্ছা, সো আজকের মতো এটাই এন্ড করে দিচ্ছি। আর মানে ইট ওয়াজ নাইস টু মিটিং ইউ অ্যান্ড ডুইং দিস পডকাস্ট উইথ ইউ, সিএম Great. আহমেদ। সো আশা করি তোমারও ভালো লাগছে। ওকে, বাই। ব্রো বাই কি, তাহলে কি দাঁড়াও, বলবো? একটা এন্ডিং দেওয়া লাগবে না? বলতে বলতে আশা করি তোমারও ভালো লাগছে। সো তোমার Okay. কেমন লাগলো অল অল ওভার? আমি কি বলবো? হ্যাঁ, তো অল ওভার এক্সপিরিয়েন্স নিয়ে আর কি বলো আর কি। ওকে, তোমার নাম কি জানি? সামি, সরি। সিলমুন। ওকে, সিরিমন। সিলমুন। ইট ওয়াজ এ নাইস হ্যাঁ, মিটিং টু ইউ। হ্যাঁ, তুমি অনেক হ্যাঁ, পোলাইট ছিলা অ্যান্ড হ্যাঁ, কিছু স্ট্রাগল করলে অনেক ভালো লাগলো, এত স্ট্রাগলের মাঝেও তুমি ভিডিও বানাও। হ্যাঁ, হ্যাঁ। সো ইনশাআল্লাহ তুমি অনেক দূরে আগাবা। ইনশাআল্লাহ দ্যাটস ব্রো, তুমিও। আচ্ছা,